বউ দুদিন ঘরে আসতে না আসতে অমনি বউয়ের আঁচল ধরা হয়েছে বাপ। হ্যাঁ, বলি এতকাল কে ছিল রে? হ্যাঁ, যত জ্বালাই বিপদে আপদে এই মাই তো আগলে রেখেছে তোদেরকে। এখন খুব বউ চিনেছ, তাই না? শীতের শেষে উষ্ণতার পারদ বাড়ছে ক্রমশ। সেই উষ্ণতাকে আরও একটু তাপ দিতে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে রাতের বৈঠকখানায় থাকছে ভালোবাসার গল্প। ভালোবাসা এমন একটা জিনিস যার প্রভাবে মানুষ সব করতে পারে। কাউকে খুন করতে পারে, নিজে কারোর হাতে খুন হতে পারে, আবার ভালোবেসে পাওয়া অসহ্য জীবন যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের হাতেই নিজেকে নিষ্ঠুরভাবে শেষ করে দিতে পারে। আসলে ভালোবাসা কারোর কারোর ভাগ্য ভালো হতে দেয় না। কেউ কেউ তাই মন্দ হয়, আর এই মন্দ হওয়ার কারণ যারা, তাদেরও ভালো হয় না শেষ পর্যন্ত। অপরাধ করে পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না কেউ, ফিরতে তাদের হবেই, সাথে মরতেও। আর আজ এরকমই একটি ভিন্ন স্বাদের গল্প আপনি শুনবেন রাতের বৈঠকখানায়। আপনি শুনছেন রাতের বৈঠকখানা। আজ আপনি শুনবেন সৌরভ মান্না ও তানিয়া দাসের লেখা নয়নতারার অতৃপ্ত খিদে। ও হ্যাঁ, মনে রাখবেন, রাতের বৈঠকখানা কোনো রকম অযৌক্তিক ভয়, ভীতি বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। শুরু হচ্ছে আজকের গল্প, নয়নতারার অতৃপ্ত খিদে। বৈচিদলের পোস্ট অফিসের মস্ত ঘড়িখানায় ঢং ঢং করে রাত 10টা বাজল। একেই ভাদ্র মাস, কথাতেই আছে ভাদ্রের 15 দিন জল আর 15 দিন রোদ। খাওয়া দাওয়ার পাট চুকলে পরে এখনো রাজ্যের কাজ পড়ে আছে। সেসব সেরে ঘরে ঢোকার আগেই না ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এলোকেশী সেই চিন্তায় বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। ওমা, আজ বাদে কাল পূর্ণিমে, তাও চাঁদের দেখা নেই। হ্যাঁ, মেঘ করে আকাশ যেন একবারে থমথম করতেছে। বলিহারি যাই, জল হই যেন আর শেষ নেই। ভাদ্র মাসে এত বৃষ্টি আমি বাপের কালে দেখিনি কো। বলি, ও ভাল মানুষের বেটি, আকাশ তো ঘোর হয়ে এলো, হাতের কাজগুলো কখন সারা হবে শুনি? এক পাজা বাসন নিয়ে খিড়কি পুকুরে মাছতে বসেছিল নয়নতারা। তখনই এলোকেশীর চাঁচা ছোলা গলাটা কানে এলো তার। সে যথেষ্ট জোরেই হাত চালাচ্ছে। ইলিশ মাছের তেল বাসন থেকে কি সহজে যেতে চায়? তার উপর আবার কাঠের জালের আঁচে পোড়া হাঁড়ি করার কালি, তাও তো ঘষতে হয় অনেকক্ষণ ধরে। বড় ননদ এরই মধ্যে দুবার পুকুর পাড়ে এসে নয়নতারার কাজ করা দেখে গেছে। এমনিই শাশুড়ির চোখে নয়ন বউ বিষ, তার উপরে সব কাজ ঠিক ঠিক না হলে নয়নতারার ভাগ্যে বেজায় দুঃখ নাচে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাচ্ছিল নয়নতারা। এই বাসনগুলো মাজা হলে তবেই দুটো ভাত মুখে তুলতে পারবে সে, শাশুড়ির এমনই হুকুম। সংসারের সব কাজ শেষ করে তবেই রাতের দুটো তলানি ভাত মুখে দিতে পায় নয়নতারা। কিন্তু হাত যেন তার আর চলতে চাইছে না। খিদের জ্বালায় ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। পেটের ভেতরে যে 70টা দিন দিন বেড়ে উঠছে, সে আর অন্য কোনো খাবার না পেয়ে এবার বোধহয় পেটের নাড়ি ছিঁড়ে খেতেই শুরু করে দিয়েছে। শরীরটা আর দিচ্ছে না নয়নতারার। ইচ্ছে করছে বাসন মাজা ফেলে রেখে ঘাট ছেড়ে উঠে গিয়ে রান্নাঘরের পিঁড়িতে বসে এক থালা ভাত খেয়ে নিতে। কিন্তু চাইলেই কি আর সব মেলে? এই যেমন এখনই ভাতের বদলে জুটল শাশুড়ির তীক্ষ্ণ তিরস্কার।
বজ্জাত বউ তার কোনো সাড়া দিচ্ছে না দেখে নিজেই খিড়কি পুকুরের পাড়ে এসে হাজির হয়েছে এলোকেশী। তাকে লক্ষ্য করেনি আনমনা নয়ন বউ। মাথায় শাশুড়ির বাঁ হাতের একটা কড়া ঠোনা খেতেই হুঁশ হলো তার। মা গো, যা ভেবেছি ঠিক তাই। কাজের নামে একবারে অষ্টরম্ভা। হ্যাঁ, বাসন মাজা ঢং করি বসে বসে বুঝি বাপের ঘরে ধ্যান করা হচ্ছে। আমি প্রথমেই তোমায় বলেছিলুম মা, ও মেয়ে মস্ত ফাঁকিবাজ। ওর হাতে সংসারের কাজের ভার দিও নিকো। তখন তুমি তো আমার কথা শুনলে নেকো, এখন বোঝো। তুই থাম দিনি বিজলি। সংসারে থাকছে, দুবেলা গন্ডে পিণ্ডে গিলছে, ও সংসারের কাজ করবে না তো কে করবে শুনি? বিক্রি বাড়ির মেয়ে, বাপ তো বেশ সময় 2-6 সোনাও ঠেকাতে পারে নেকো। আরও যেমন কপাল, নয়তো এ ঘরের বউ হয়ে কার আসার কথা, আর কে এলো? 20 ভরি সোনা নিয়ে শশীমুখী তো বসেই ছিল তার মায়ের সঙ্গে সে করে বিয়ে দেওয়ার জন্য। সেই কোন কাল থেকে এ সম্বন্ধ পাকা করে রেখেছি আমরা, আর তার বদলে কি না গুণবশ করেছে, বুঝলে মা? ভাইকে ওই মেয়ে গুণবশ করেছে, নয়তো তুমিই বলো না মা, এ কি হয়? অমন সোনার চাঁদ ভাই আমার, এই মেয়ের গোলায় মালা দেয় কোন দুঃখে? ওই পুরুষ মোজানো নজর কাড়া রূপ ছাড়া তো আর কিছুই নেই গো। তোমাকে বলে দিচ্ছি মা, ওই রূপেই ভুলেছে ভাই। বড় মেয়ের কথায় সায় দিয়ে গলা তুলে কিছু একটা বলতে যাচ্ছিল এলোকেশী। হঠাৎ মেঘ ডেকে উঠল আকাশে। এই দেখো দেখো দেখো, জল এসে গেল গো। বলি, বাসন মাজা হলো তোমার নাকি? আচ্ছা, ঠেটা মেয়ে মানুষ তো, বাপ তো একটা ফুটো পয়সাও দেয় নেকো। হ্যাঁ, মা কি সৌর ঘর করা শিখকেটুকু দিয়ে পাঠাই নেকো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে অনেক কথাই বলছে শাশুড়ি ননদ মিলে। মাথা নিচু করে এতক্ষণ নীরবে সব সহ্য করে যাচ্ছিল নয়নতারা। চোখে তার জল এলেও তা দেখতে পায়নি কেউ, কিন্তু এবার মায়ের নামে খোঁটা সহ্য করতে পারল না সে। এতদিন যা করেনি আজ তাই করে ফেলল সে। মুখ তুলে সোজা শাশুড়ির দিকে চেয়ে পরিষ্কার গলায় বলল, দেখুন মা, আপনাদের যা অসুবিধে সব তো আমাকে নিয়ে। যা বলার আমাকেই বলুন। আমার বাবা মাকে বিধিয়ে কথা নাই বা শোনালেন। আমি তো নিজে থেকে আপনাদের ঘরে আসিনি মা, আপনার ছেলেই আমাকে এনেছে। তবে আমার দোষটা কোথায় বলুন তো? কি আমার মুখে মুখে আমার কথা? হ্যাঁ, ধেই ধেই করে নেচে উঠলেন এলোকেশী। বগির বেটি, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুই উঁচু গলায় চোপা করিস। ওর আর দোষ কি মা? তোমার ছেলে তো ওকেই লাই দিয়ে মাথায় তুলেছে। রূপ সুন্দরী বউ কি না? ভাইয়ের বউ নয়নতারাকে বিজলি দু চোখে দেখতে পারে না, তার এটাও একটা কারণ। নয়নতারার রূপ আছে, তুলনায় বিজলি নিতান্তই সাদামাটা। তার স্বামী মুক্তিপদ সামন্ত নিজে ভালো মানুষ হলেও এমন মুখরা কুটনি স্বভাবের স্ত্রীকে দাদা বৌদি ভাই বোনের সংসারে রাখতে পারেননি। তিনি রাখতে চানও নি, সেই জন্যই বাপের বাড়িতে থাকে বিজলি। অবশ্য মুক্তিপদর এ বাড়িতে নিয়মিত যাতায়াত আছে। স্ত্রীর দায় দায়িত্ব কিছুই ঝেড়ে ফেলেননি তিনি। আজ তারই আনা ইলিশ রান্না হয়েছিল হালদার বাড়িতে। দুপুরে বাড়ির সবাই পাত পেরে বসে ইলিশ মাছের তেল ঝাল দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। কিন্তু সবাই বলাটা কি ঠিক হলো? বাড়ির পোষা বিড়ালটা পর্যন্ত ইলিশের কাঁটা দিয়ে 4টি ভাত খেতে পেয়েছে। খেতে পায়নি শুধু বাড়ির বউ নয়নতারা। আজ নতুন বলে নয়, নয়ন বউ যবে থেকে এ বাড়িতে এসেছে তবে থেকেই দুপুরে তার খাওয়া প্রায় উঠে গেছে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর রাতের বেলা আর 5 জনের এঁটো বাসন মেজে তবে সে হাঁড়ির তলায় থাকা 2টো ভাত খেতে পায়। অবশ্য শেখর যখন বাড়িতে থাকে তখন সে তার স্ত্রীকে নিজের সঙ্গে নিয়ে খেতে বসতে চেয়েছে অনেকবার, কিন্তু দজ্জাল এলোকেশী আর মুখরা বিজলির কল্যাণে
আর স্বামীর সঙ্গে বসে ভাত খাওয়া হয়নি নয়নতারার। কিন্তু এখন শেখর শহরে, তাই নয়নতারার দুর্দশার শেষ নেই। উঠতে বসতে তাকে শাশুড়ি ননদের খোঁটা শুনতে হচ্ছে। এই যেমন এখনই শাশুড়ির মুখে মুখে একটা কথা বলে ফেলতেই এলোকেশী বলে উঠল, খুব বার বেড়েছে দেখছি। হ্যাঁ, দাঁড়া, আমি ওই এলোকেশী পাকা বাঁশকে কি করে নোয়াতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ওকে ঘরে বন্ধ করে রাখো মা, 2 দিন কিচ্ছু খেতে দিও নে, দেখবে পেট পড়ে গেলেই মুখেও মরে যাবে। বিজলির মুখের কথা শেষ হতে না হতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। এলোকেশী সেই বৃষ্টির মধ্যেই তার ঘরের বউ নয়নতারাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল ঘরের দিকে। ভিজে মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছে নয়নতারার শরীরটা। তার সঙ্গে রয়েছে পিঠের ওপর বিজলির অনবরত কিলচর। রাগের মাথায় কেউ ভেবেও দেখল না যার উপর এত অত্যাচার করছে তারা, তার মধ্যেই বেড়ে উঠছে বংশের বংশধর। নয়নতারাকে টানতে টানতে বাড়িতে ঢুকিয়ে তাকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেললো এলোকেশী। ব্যথায় কোকিয়ে উঠল নয়ন বউ। মুখ বেঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠল বিজলি, ও মা গো, নেকামিখানা একবার দেখছো মা? দেখো দেখো, ওই নেকামি দিয়েই তো ভাইয়ের মাথাখানা ঘুরিয়েছে। নেকামি ওর বার করছি, দাঁড়া। দোকানা চেলা কাঠ পিঠে ভাঙলেই সব নেকামি বেরিয়ে যাবে। এখন আয়, বেরিয়ে আয় ঘর থেকে। ও বন্ধ ঘরে পড়ে থাক, সারা রাত ধরে যত পারে নেকা কান্না কেঁদে মরুক। 2 দিন যাক, দেখবি ঠিক শ্বশুর শ্বশুর করে আমার পায়ে এসে পড়েছে। আর তুমিও তখন লাথি মেরে ওর মুখখানা ভেঙে দিও। চলো মা, চলো ঘরে চলো দেখি। এলোকেশী আর বিজলি দুজনেই ভিজে গিয়েছিল। নয়নতারাও যে তাদের মতো ভিজে গেছে সেদিকে আর ফিরেও তাকালো না তারা। তাড়াতাড়ি ঘরের দরজাটা টেনে শেকল তুলে দিল এলোকেশী। এইবার নয়ন ভয় পেল। গালমন্দ মারধর সে তো রোজকার ঘটনা। মুখ খেয়ে মার খেয়ে সারাদিন খেটে শেষে তো রাতে 2টো হলেও ভাত খেতে পায়, আর পায় বলেই এতদিন যেমন তেমন করে হলেও বেঁচে আছে সে। এমন করে ঘরবন্দি এর আগে কোনোদিন করেনি তাকে তারা। এই ঘটনাটা এই প্রথম, তাই শিউরে উঠল নয়নতারা। পেটের ভেতর দাউ দাউ করে রাবণের চিতা জ্বলতে শুরু করেছে ততক্ষণে। দারুণ খিদের তাড়নায় পাগল হয়ে উঠল নয়ন। বন্ধ দরজার ওপর এলো পাথারি হাত চালাতে থাকলো সে। শুনছো বড় দিদি? মা শুনছেন? বাড়ির মধ্যে এমন একজনও নেই যে এই বদ্ধদশা থেকে তাকে মুক্তি দিতে পারে। এমনকি ঠাকুর জামাইও আজ বিকেলে চলে গেছেন। ওই মানুষটি একমাত্র মানুষ যে নয়নকে কুকুর বিড়ালেরও অধম মনে করেন না। কিন্তু এই বৃষ্টির রাতে এখন তিনি কোথা থেকে আসবেন? নয়নকে কেই বা উদ্ধার করবে? মধ্যরাত, বাইরে তুমুল ঝড় জ্বলছে। মুহুর্মুহু মেঘ ডাকছে। পৃথিবী মনে হয় আজ রসাতলে যাবে। ঘরের এক কোণে পড়ে আছে নির্বাক নয়নতারা। চোখে আর জল নেই তার, মুখে আর নেই কোনো কথা। শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেছে এতক্ষণের অক্ষম আক্রোশে। ক্লান্ত হয়ে পড়েছে সে। অনেক কেঁদেছে, অনেক ডেকেছে। আপনি তো মা, আপনিও তো বোঝেন এ সময় কত কষ্ট হয়। খুব খিদে পেয়েছে মা। শুনছো বড় দিদি? মা শুনছেন? কিন্তু না, তার ডাকাই সার, কাঁদাই সার। কেউ এসে দয়া করে বন্ধ দরজার শিকলটা খুলে দেয়নি। আর ঝমঝম বৃষ্টির শব্দের মুহুর্মুহু ডেকে ওঠা মেঘের গর্জনে চাপা পড়ে গেছে নয়নতারার ক্ষুধার্ত কান্না। কাঁদতে কাঁদতে একসময় থেমে গেছে তার কান্না। না, কোনো লাভ নেই। বুঝতে পেরেছে সে, চোখের জলে পাথর গলতে পারে, কিন্তু এলোকেশী বা বিজলির মন গলবার মতন জিনিস নয়। তাহলে এখন কি করবে নয়নতারা? তার কান্না থেমে গেলেও
পেটের ভেতর এই 70টা তো আর থেমে থাকছে না। আর তারই বা দোষ কি? টানা 24 ঘন্টা সে খেতে পায়নি, তাই এবার মাকে খেতে বসেছে। বড় যন্ত্রণা হচ্ছে নয়নতারার। তলপেটটা যেন ভিতর থেকে আঁচড়ে কামড়ে ধরছে কেউ। আর সহ্য হলো না নয়নতারার। 7 মাসের গর্ভবতী সে। সহ্যেরও তো একটা সীমা আছে মানুষের। এ বাড়িতে আশাইস্তক শাশুড়ি ননদের অকথ্য অত্যাচার সহ্য করে এসছে সে। কখনো কখনো আর না থাকতে পেরে শেখরের কাছে বলেছে, ওগো, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। এখানে থাকলে আমি আর বাঁচবো না। শেখরও তার মা আর বড় দিদিকে হাড়ে হাড়ে চেনে। সে জানে নয়নের বলা একটাও কথা মিথ্যে নয়। সেও চেষ্টা করেছিল কয়েকবার নয়নের হয়ে সুবিচার চাইতে, কিন্তু এলোকেশী আর বিজলির ধারালো জীব দুটোর কাছে কিছুই করতে পারেনি। শেষমেশ নয়নের নামে মুখ বেঁকিয়ে বলে উঠেছে এলোকেশী, বউ দুদিন ঘরে আসতে না আসতে অমনি বউয়ের আঁচল ধরা হয়েছে বাপ। হ্যাঁ, বলি এতকাল কে ছিল রে? হ্যাঁ, যত জ্বালাই বিপদে আপদে এই মাই তো আগলে রেখেছে তোদেরকে। এখন খুব বউ চিনেছ, তাই না? শেখর বলেছে, মায়ে তুমি কি বলছো? আমি কি বলতে এলাম আর তুমি কি বুঝলে? নয়ন তো বেশি কিছু বলেনি, শুধু দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে চেয়েছে। ওই দেখো মা, দেখেছো কাণ্ড? দেখেছো? দেখো দেখো কেমন গুণবশ করে ফেলেছে ভাইকে। বাপের সম্পত্তি না থাক, মায়ের দেয়া এইসব তুক গুণের শিক্ষা ঠিকই আছে। না হলে ছেলে আজ অবধি কোনোদিনও মায়ের মুখের ওপরে একটা কথা বলেনি। সেই ছেলে আজ কিনা বলছে যে মা বউকে খেতে দেয় না। আহ, তুমি কেন আমাদের মাঝে কথা বলতে আসছো দিদি? নয়নকে তুমিও তো কিছু কম জ্বালাও না। গরম তেলে বেগুন পড়ার মতন চিরবিড়িয়ে উঠল বিজলি। কি কি বললি তুই? হ্যাঁ, আমি জ্বালাই? তোর বউকে আমি জ্বালাই? দেখো মা, দেখো দেখো অবাগি মেয়ে মানুষটা কেমন কানে বিষ ঢেলেছে। একবার দেখো, যে ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছি সেই কিনা আজ বলছে হ্যাঁ আমি তার বউকে জ্বালাই। ঠিক আছে ঠিক আছে মা, তোমার জামাই আসুক একবার, আমি তাকে বলবো সে যেন আমায় অন্য কোথাও থাকবার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, আমি আর এখানে থাকবো না এখানে। যেদিকে দু চোখ চায় চলে যাব আমি। বলতে বলতেই কুমিরের কান্না কেঁদে ওঠে বিজলি। এলোকেশী তাড়াতাড়ি মেয়ের কাছে গিয়ে আঁচল দিয়ে চোখ মোছাতে মোছাতে বলে, তুই চুপ কর দিনি বিজলি। পরের মেয়ের জন্য নাকি তুই ঘর ছেড়ে চলে যাবি? হ্যাঁ, আরে ও মেয়ে মানুষই তো ওই রকম। বেশ সময় বিনুর মা বউয়ের মুখ দেখেই আমায় বলেছিল। কিছু মনে করনি শেখরের মা, তোমার বউটি কিন্তু বাপু সুবিধের হবে নি। দেখো ঠিক ঘর জ্বালানি পর ভোলানি হবে। তা সে ঠিকই বলেছিল, আর আমিও কি নিজেও জানি নে সেই কথা তো পই পই করে বারণ করেছিলুম, খোকা ওই মেয়েকে বিয়ে করিস নে। তখন কি আর মায়ের কথা কানে ঢোকে? হ্যাঁ, তখন যে চোখে রূপসী বউয়ের নেশা লেগেছে, ওই নেশাতেই তো মজেছিল। এই না হলে ছেলে সাধে কি আর লোকে বলে পেটে 70 বড় 70। কপাল করে ছেলে পেয়েছি মা গো। আমি বেশ বুঝতে পারছি ও মেয়ে মানুষ আমাকেও বেশি দিন বাড়িতে টিকতে দেবে না গো। যখন যাব তখন তুই আমি একসঙ্গেই বেরিয়ে যাব, বুঝেছিস? ধুর, তোমাদের সঙ্গে কথা বলতে আসাই আমার ভুল হয়েছে। বলে শেখর মায়ের ঘর ছেড়ে নিজের ঘরে চলে এসেছে। ঘরের ভিতর থেকে সবই শুনতে পেয়েছিল নয়নতারা। এলোকেশী বিজলি এরা সব আস্তে কথা বলা কি জিনিস তা কেউ জানে না, ফলে নয়নের কানে এসেছিল সবই। কথাগুলো শুনে তার চোখে জল আসে। মাস্তুতো দিদির বিয়েতে গিয়ে শেখরের চোখে পড়েছিল সে। শেখর ছিল তার জামাইবাবুর বন্ধু। বিয়ের আসরে স্বল্প সজ্জিতা নয়নকে দেখে খুব ভালো লেগেছিল শেখরের। তারপর সে নিজের তাগিদেই নয়নের বাড়ি গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছিল সে নয়নকে বিয়ে করতে চায়। শেখর শহরের স্টেশনে স্টেশন মাস্টারের চাকরি করে। জামাই হিসাবে মন্দ নয়, সরকারি চাকরি বলে কথা। নয়নের বাবা মায়ের আপত্তি হয়নি,
কিন্তু বড় ঘরে মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবার কাছে বড় রকম ব্যবস্থাপনাও তো থাকা দরকার। নয়নের বাবা ছাপোষা মানুষ, বইচিতলা হাটে একটা দশকর্মার দোকান আছে তার। তাতেই যা রোজগার হয় তা দিয়ে দিন গুজরান হয় তার। সে কথা শেখরকে বলেও ছিলেন তিনি, কিন্তু শেখর সে কথা গায়ে মাখেনি। তার আর কিছু চাই না, কেবল নয়নকে পেলেই হলো। এই কথাই সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল নয়নের বাবা মাকে, ও সঙ্গে তার মা আর বড় দিদি জামাইবাবুকেও। জামাইবাবু মুক্তিপদ ভালো মানুষ। শ্যালকের কথা শুনে তিনি বলেছিলেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ভায়া, পণ নিয়ে বিয়ে করা মোটেও ভালো কাজ নয়। কিন্তু মুক্তিপদর মতন ভালো মন তো আর সংসারে সকলের হয় না। তার বিবেচনায় যেটা ভালো, বিজলি আর এলোকেশির কাছে চরম খারাপ হয়ে ধরা পড়ল সেটা। বিজলি তো প্রথমেই নাক সিটকে বলল, মরণ, অমন কাঙালের ঘরের বউ কিনা আসবে আমাদের ঘরে? ছ্যা 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 ছ্যা। এসে কিনা ওই হা ভাতে হাগরে বাড়ির মেয়ে হবে কিনা আমাদের শেখরের বউ? কি গো মা, তুমি কিছু বলবে না? বলবো না আবার কেন? হ্যাঁ, বলবো না আবার কেন? হ্যাঁ, এই তো বলছি, ওই বিক্রি ঘরের মেয়ের এ ঘরে বউ হয়ে আসা চলবে না। সেই শশীমুখী আর আমি সেই কবে থেকে ঠিক করে রেখেছি ওর মেয়ে সন্ধ্যামণির সঙ্গে আমার শেখরের বিয়ে দেব। এই কথা সেই কবে থেকে পাকা হয়ে আছে। শশী তার মেয়ের জন্য বেশ ভরি সোনা গুছিয়ে রেখেছে সেই কবে থেকে। আমি বলে দিচ্ছি, সন্ধ্যায় আসবে ঘরের বউ হয়ে, বুঝতে পেরেছ? তখনই শেখর এসে পড়ে সেইখানে। মায়ের কথা সবই শুনতে পেয়েছে সে। ও বলে, ছি ছি, এ কি বলছো মা? তোমার কাছে 20 ভরি সোনাটাই সব? আমার পছন্দটা কিছু নয়? না মা, এ ব্যাপারে তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না। নয়নতারাকেই আমি বিয়ে করব। ওকে নিয়ে সংসার করতে যদি তোমাদের আপত্তি থাকে, তাহলে আমি তাকে শহরে নিয়ে গিয়ে বাসা ভাড়া করে থাকবো। এলোকেশী প্রমাদ গুনল, না না না, এ তো ভালো কথা নয়। এমনিতেই ছেলেরা বিয়ের পর বউয়ের কেনা গোলাম হয়ে যায়। তারপর যদি বউ নিয়ে গিয়ে চোখের আড়ালে অন্য বাসা ভাড়া করে থাকে, তবে তো আর বিপদের শেষ নেই। একে শেখর তার একটাই ছেলে, সেও যদি হাতছাড়া হয়ে যায়, তবে শেষ বয়সে যে এলোকেশীকে দৌড়ে দৌড়ে ভিক্ষা করে খেতে হবে। না না না, তা হতে দেয়া যাবে না। তার চেয়ে আসুক ও মেয়ে, বিয়ে হয়ে এ বাড়ির বউ হয়ে আসুক, একবার আসুকই না। তারপর এলোকেশী তো আছেই, আর বিজলি তো আছে। দুজনে মিলে ও মেয়েকে স্বামীর ঘর করতে আসার মজাটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে, বুঝিয়ে দেবে বামুন হয়ে চাঁদ ধরতে গেলে কেমন সাজা পেতে হয়। তাই মনের কথা লুকিয়ে রেখেই শেখরের সঙ্গে নয়নতারার বিয়েতে মত দিয়ে দেয় এলোকেশী। শুভ লগ্নে বিয়ে হয়ে গেল দুজনের। দান সামগ্রী দেনা পাওনা ছাড়াই বিয়ে হলো। নয়নের বাবার এমন কিছুই ছিল না যা তিনি জামাইয়ের হাতে তুলে দিতে পারেন। বরকনে এসে দাঁড়ালো বাড়ির দরজায়। পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল এসে জুটেছে বরকনেকে দেখার জন্যে। দুধে আলতার থালায় পা রাখলো নয়নতারা, আর রাখা মাত্রই পায়ের পাতা দুটো অসম্ভব জ্বালা করে উঠল তার। অস্ফুটে সে বলেই ফেলল, বিজলি বোধহয় তৈরিই ছিল। টোন কেটে বলল, ও মা, দুধে আলতায় পা দিয়ে কি তোমার পায়ে ছ্যাঁকা লাগলো নাকি গো নতুন বউ? নয়ন মুখ ফুটে বলতে পারল না যে হ্যাঁ, ছ্যাঁকাই লেগেছে তার, কিন্তু সে নিজে বুঝল তার পা দুটো জ্বলে যাচ্ছে দুধে আলতার থালায় পা রেখে। বিজলিও বুঝল সেটা। মনে মনে খানিকটা হাসল সে, বলল, বেশ হয়েছে, খুব শখ না বড় ঘরের বউ হয়ে আসে, এখন মজা বোঝো। বিজলিও একদিন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়ে দুধে আলতার থালায় পা ভিজিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছিল। এটা খুব পবিত্র একটা স্ত্রী আচার, কিন্তু এই আচারটাকেই কুৎসিত হিংসা আর মন্দবুদ্ধির বশবর্তী হয়ে অপবিত্র করে দিয়েছে বিজলি। বরকনে আসতেই সে নিজের হাতে এনেছে এই দুধে আলতার থালাটা। থালার মধ্যে কারসাজি করা আছে কিনা অন্যের হাতে দিলে পাছে ধরা পড়ে যায়, তাই সে নিজেই এনেছে।
থালার মধ্যে সামান্য দুধ, এক শিশি আলতা আর পরিমাণে বেশি গরম জল মিশিয়ে আলতার থালা তৈরি করেছে বিজলি, যাতে ওই থালায় পা রেখেই জ্বলে ওঠে নয়নতারার নরম পা দুটো। সংসারের শুরু থেকেই তার জ্বলন শুরু করতে চেয়েছে বিজলি। অবশ্য এতে এলোকেশীরও ইন্ধন ছিল। যা হোক, সেবারের মতন ব্যাপারটা মিটে গেল কোনো মতে। অষ্টমঙ্গলা পর্যন্ত নয়নের পায়ে ফোস্কার দাগ ছিল, কিন্তু সে কাউকে কিছু বলেনি, এমনকি শেখরকেও নয়। শেখর তাকে ভালোবাসে। নয়নের সন্দেহটা যাদের নিয়ে তারা শেখরের আপনজন। সব শুনে সে যদি মা দিদির সঙ্গে ঝগড়া করতে চায় তবে আর রক্ষে নেই। এ বাড়িতে আসা থেকেই তার খুঁত ধরতে শুরু করেছে শাশুড়ি, আর ননদ পুরোদমে সঙ্গ দিচ্ছে তার। নিত্য নতুন অশান্তি লেগেই আছে, তাই আর তার উপর নতুন করে কোনো অশান্তি চাপাতে চায়নি নয়নতারা। সে তার মুখ বন্ধই রেখেছে। অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসার পরদিনই শেখর ফিরে গেল শহরে। বিয়ের জন্য ছুটি নিয়ে এসেছিল সে। ছুটি শেষ হয়ে গিয়েছে, তাই আর থাকা চলে না। যাওয়ার আগে নয়ন খুব কাঁদছিল। শেখর তাকে কাছে টেনে নরম গলায় বলেছে, ধুর পাগলি, এত কাদার কি আছে, আমি তো আবার আসবো। বলে নিজের হাতে নয়নের চোখ মুছিয়ে দিয়েছে সে। তারপর সময় হতে শহরের পথে রওনা দিয়েছে শেখর। নয়ন রয়ে গেছে এই বাড়িতে। বাড়ি তো নয়, শ্বশুর বাড়ি। শেখর চলে যাওয়ার পর নিজ মূর্তি ধারণ করেছে এলোকেশী আর বিজলি। সেই প্রথম থেকেই নয়ন বউকে খরচার খাতায় ফেলে রেখেছে তারা। সারা দিন তাকে গাধার খাটুনি খাটায়, খেতে দেয় না, পড়তে দেয় না। বিয়েতে পাওয়া যত নতুন শাড়ি সব দখল করেছে বিজলি। কারণে অকারণে সেই সব নতুন শাড়ির পার ভাঙে সে। নয়ন বউকে অবশেষে পরতে দিয়েছে আদ্যিকালের পুরনো ছেঁড়া কাপড়। মুক্তিপদ নিয়মিতই শ্বশুরবাড়িতে আসেন। অদল বদলটা তার চোখে ধরা পড়তে বেশি দিন লাগেনি। নিজের স্ত্রীকে তো আর তার চিনতে বাকি নেই। তিনি ভালোই বুঝেছেন নতুন বউয়ের গায়ে ছেঁড়া কাপড়ের রহস্যটা কি। বিজলিকে বলে কোনো লাভ হবে না, তাই তিনি নিজেই একজোড়া গঙ্গা যমুনা পার দূরে শাড়ি এনে চুপি চুপি নয়নের হাতে দিয়ে বলেছিলেন, দেখো, তুমি আমার বোনের মতো। চোখের সামনে তুমি অমন ছেঁড়া শাড়ি পরে থাকবে, তা দেখে আমার ভারী কষ্ট হবে। তুমি এইগুলো রাখো। নয়ন প্রথম প্রথম নিতে না চাইলেও বড়নন্দায়ের আন্তরিক কথাগুলো শুনে শেষে সে কাপড় জোড়া নিয়েছে, আর নিতেই বেঁধেছে বিপদ। বিজলি যে কখন ঘরের বাইরে আড়ি পেতে দাঁড়িয়েছিল তা টেরই পাননি মুক্তিপদ বা নয়নতারা। বাহ 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 বাহ, এইসব হচ্ছে বুঝি? আমার ভাই বাড়ি নেই আর অমনি সেই সুযোগেই বড় নন্দাইকে ঘরে এনে ঢুকিয়েছ দেখছি। ছি 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 ছি, বলি ও যে তোমার বাপের বয়সী লোক গো, বাপের বয়সী। বাপ মায়ের তো শিক্ষে নেই তা জানি, তা বলে মেয়ের কি একটুকু লজ্জা শরমও নেই? কুলক্ষণা নির্লজ্জ মেয়ে কথাকার। নয়ন বলতে গেছে, না না দিদি, তুমি ও কি বলছো? ঠাকুর জামাইকে আমি ডাকিনি। মুক্তিপদ তার কথা সমর্থন করে বলেছেন, আহ বিজলি, এসব তুমি কি বলছো যাতা? নয়ন আমার বোনের মতো, আর তুমি কি না? থাক 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 থাক, আমার তো আর বয়সটা কম হলো নে। কে কেমন তার তোমাকে আমাকে চিনিয়ে দিতে হবে না, বুঝলে? ও মেয়ে মানুষকে আমি খুবই চিনি। স্বামী ঘরে থাকে না তো, তাই মনটা অমন সবসময় ছুকছুক করে। যেমন ঘরের মেয়ে তেমনই তো স্বভাব হবে নাকি? কিন্তু তোমাকে বলিহারি যাই, শালা বাড়ি নেই, শালার বউকে একা ঘরে, এমন সময় রাতের বেলায় কোন আকলে তুমি এই ঘরে আসো? হ্যাঁ, ভালো কথা বলে দিচ্ছি, এমন যদি আমি দ্বিতীয় দিন দেখেছি তবে তোমার ভাগ্যে অনেক দুঃখ আছে। এই মেয়ের ব্যবস্থা মা করবে। এখন তুমি চলো আমার সঙ্গে, চলো চলো। মুক্তিপদকে আর একটাও কথা বলতে না দিয়ে তাকে হিড় হিড় করে টানতে টানতে নয়নের ঘরের বাইরে নিয়ে চলে যায় বিজলি। নয়ন শাড়ি জোড়া বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে।
মনে মনে ভাবে এ তার কেমন কপাল, যে ভালোবেসে তাকে এই সংসারে এনেছে সেই দূরে থাকে, আর যাদের সঙ্গে তাকে থাকতে হয় তারা তাকে কেউ ভালোবাসে না। ঠাকুর জামাই তাকে বোনের মতন স্নেহ করেন, এখন তাই নিয়েও কিনা বড় ননদ অত বড় একটা বদনাম দিল। যা হোক, ফাঁকা ঘরে একা মনে শুধু কাঁদা ছাড়া তো নয়নের আর কোনো কিছু করার নেই। এমন করেই কেটে যায় দিন। সবই একরকম গা সওয়া হয়ে এসেছিল। শেখর মাঝে মাঝে আসে, 2-4 দিন থাকে, আবার ফিরে যায়। কখনো কখনো তাকে নিয়ে যায় তার বাপের বাড়ি। নয়ন সচরাচর স্বামীর কাছে সংসারের কোনো কথা নিয়ে অভিযোগ জানায় না, শুধু নিতান্তই যখন আর থাকতে পারে না তখন বলে, ওগো, আমাকে এখান থেকে নিয়ে চলো, এখানে থাকলে আমি আর বাঁচবো না। কিন্তু সব শুনেও কিছুই করতে পারে না শেখর। যতবারই সে চেষ্টা করেছে ততবারই বেঁধেছে অশান্তি। শেষমেশ একটু শান্তির শহরে ফিরে গেছে শেখর। এরই মাঝে নয়নতারার মধ্যে কখন যেন বাসা বেঁধেছে একটা নতুন প্রাণ। খবরটা পেয়ে খুশি হয়েছিল শেখর। নয়নও ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সব গল্পের সব দৃশ্য সবসময় ঠিক হয় না। কিছু কিছু ঠিক রাখা থাকে উপসংহারের মধ্যে। যা হোক, 7 মাসের গর্ভ নিয়ে নয়নতারা দাঁতে দাঁত চেপে সংসারের ঘানি টেনে গেছে। শাশুড়ি ননদের গঞ্জনা লাঞ্ছনা সব সহ্য করেছে এতদিন। খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখেছে, তবুও প্রতিবাদ করেনি সে। কিন্তু আজ আর থাকতে পারেনি, আর সেটাই হলো তার কাল। কিন্তু এখন তাহলে কি করবে সে? কেমন করে বাঁচবে আর কেমন করে বাঁচাবে তার আগত সন্তানকে? তার খিদেটা যে ক্রমশই বাড়ছে, আর তো টিকতে পারছে না নয়নতারা। গলায় শক্তি নেই যে চেঁচিয়ে কাউকে ডাকবে। আরে ডেকেই বা কি লাভ? কেউ কি আসবে? কেউ আসবে না, তা সে জানে। এমন করে কি বাঁচা যায়? না, যায় না। শাশুড়ি যাওয়ার আগে বলে গেছে না, মরুক মরুক, ন্যাকামি করে মরুক। মাথার ভিতর ওই কথাটা জলজল করে উঠল। তবে মরুক, মরে যাক নয়ন বউ। কিন্তু সে যে মা হতে চলেছে, সে মরলে তো তার সন্তানও বাঁচবে না। নিজে মা হয়ে সন্তানকে খুন করবে সে? এত বড় পাপ করবে? না না, কিসের পাপ? যে সংসারে তার মায়েরই খিদের মুখে দুটো খাবার জোটে না, সেই সংসারে তার সন্তানেরই বা কি দাম আছে? কে দেখবে তাকে? কার কাছে রেখে যাবে নয়ন তাকে? এই রাক্ষসে সংসারে কারোর নিস্তার নেই। আজ নয় কাল মরতে তো তাদের হবেই। তবে আজই নয় কেন? যতদিন বাঁচবে ততদিন সময়ে পেটের ভেতর জ্বলে উঠবে খিদের আগুন, আর সেই আগুনেই আজ সে পুড়ছে। কাল পুড়ে যাবে তার নারী ছেঁড়া ধন। না না, তা হতে দেবে না নয়ন। সেও থাকবে না, আর রেখেও যাবে না তার রক্ত। এখানে তাদের কোনো ভবিষ্যৎ নেই, সবটাই অন্ধকার। দরজাটা ধরে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো নয়নতারা। ধীরে ধীরে এগিয়ে এসে টেনে নিল চৌপায়াটা। তার উপর উঠে কাঁপা কাঁপা হাতে কড়ি কাঠে ছুঁড়ে দিল শহর থেকে এনে দেওয়া শেখরের নতুন লাল টুকটুকে শাড়িটা। তারপর শাড়ির অন্য প্রান্ত ধরে নিজের গলায় ফাঁস টেনে নিল সে। লাথি মেরে পায়ের নিচে থেকে ফেলে দিল কাঠের চৌপায়াটা। তারপর খানিকক্ষণ সে কি সাংঘাতিক কষ্ট! ইচ্ছে হলো গলা থেকে ফাঁসটা খুলে ফেলে দেয়, ছাড়িয়ে নেয় নিজেকে মৃত্যুর হাত থেকে। শূন্যে ঝোলা শরীরটা অন্ধকারে বাতাসে নিষ্ফল চেষ্টা করলো বাঁচবার, কিন্তু পারল না। মিনিট 5 পর কড়িকাঠ থেকে শূন্যে ঝুলে রইল 7 মাসের গর্ভবতী সুন্দরী বউ নয়নতারা। 2 চোখের কোল বেয়ে রক্ত গড়াচ্ছে তখন। চোখের মণি ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে, জিভ ঝুলে পড়েছে, হেলে গেছে ঘাড়, হাত পা বেঁকে গেছে, ঠোঁটের কষ বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে ঘরের মেঝেতে। মরে গেছে নয়নতারা, কিন্তু মরেনি তার খিদে। তখনও বেঁচে আছে নয়নতারার অতৃপ্ত খিদে। কেমন লাগছে আজকের গল্পটা?
এখনও যদি রাতের বৈঠকখানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আজকের গল্পটা। এবার শুনে ফেলা যাক বাকিটা। 2 মাস পর। তোমরা যাই বলো বাপু, তোমাদের এ সংসারে কিন্তু অপদেবতার নজর নেই গেছে, নয়তো এমন দ্বারা অনর্থ কাণ্ডটি কারুর বাড়িতে হয়। দেখুন মাসিমা, অপদেবতার নজর লেগেছে কিনা তা তো জানি না, তবে আপনি যদি এমন করে সন্ধ্যামণিকে নিয়ে চলে যান তবে এই সংসারটা ভেসে যাবে। তাই আর একবার যদি ভেবে দেখেন, অন্তত শেখরের মুখের দিকে চেয়ে, তবে বড় ভালো হয়। বিনীত স্বরে বললেন মুক্তিপদ। না বাপু না, এ সংসারে আমার মেয়েকে রেখে গেলেও এ সংসার টিকবে নেকো। শেষে আমার সন্ধ্যাটাও অকালে চলে যাবে। এ দুঃখ আমি সইতে পারবো না গো। এমন সৃষ্টি ছাড়া ভিটেতে কি সংসার হয়? আর সংসারে আছেটাই বাকি। হ্যাঁ, শেখর বাবা জীবন, তুমি তো পড়ে থাকো সেই শহরে, কটা দিনের জন্যই বা গ্রামে আসো? হ্যাঁ, যে কটা দিনের জন্য গ্রামে আসবে সে কটা দিন না হয় আমাদের ওখানে গিয়ে উঠবে। হ্যাঁ, আমারও তো সন্ধ্যা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই বাড়িতে, সেখানে যা আছে সেসব তো তোমাদেরই। মুক্তিপদ আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শেখর আর বলতে দিল না। বলল, থাক থাক জামাইবাবু, থাক, আর কিছু বলে লাভ নেই। উনি যা ঠিক করেছেন তাই করুন। জামাইয়ের সম্মতি পেয়ে অস্থির হয়ে উঠলেন শশীমুখী। হাঁক পেরে বললেন, ওরে সন্ধ্যা, তাড়াতাড়ি নে মা, দেখছিস নে কেমন সন্ধে নেগে আসছে। হ্যাঁ, শীতের বেলা তাড়াতাড়ি আলো কমে যায়, অত কানি পথ যেতে হবে। তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়। শশীমুখীর কথা শেষ হতে না হতেই সন্ধ্যামণি তৈরি হয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বলল, এই তো মা, হয়ে আছে আমার। শশীমুখী বলে উঠলেন, বেশ বেশ, তবে চলো বাবা জীবন, এবার তবে আমরা উঠি। শেখর আর মুক্তিপদ দুজনেই উঠে পড়লেন। দাওয়ায় বিছিয়ে রাখা মাদুরটা গুটিয়ে দেওয়ালের এক কোণে ঠেস দিয়ে রেখে দিল সন্ধ্যামণি। তারপর সবাই একসঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে সদর দরজায় লাগিয়ে দিল একটা বড় তালা। তালার চাবি আঁচলে বেঁধে নিল সন্ধ্যামণি। তারপর পথ চলতে শুরু করলো ওরা। মুক্তিপদ অবশ্য খানিক পথ এগিয়েই তারপর অন্য পথে তার বাড়ির দিকে চলে গেলেন। আর অন্যদিকে শেখর আর তার নতুন বউ সন্ধ্যামণি আর শাশুড়িমা শশীমুখীকে নিয়ে চলল তার শ্বশুর বাড়ির পথে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। সবাই চলে গেলে পরে পিছনে কেবল একলাটি দাঁড়িয়ে রইল বৈচিতলার হালদার বাড়ি। দিনে দুপুরে ও বাড়ির সামনে দিয়ে গ্রামবাসীরা যেতে আসতে অনেক কথাই বলে। বড় বড় নিঃশ্বাস ফেলে আক্ষেপের স্বরে তারা বলে, কি হলো কি জানি, কি ছিল আর কি হলো, অমন সুন্দর নক্ষী ঠাকুরের মতন বউটা ভরা পেট নিয়ে গলায় দড়ি দিয়ে অকালে মরল। তারপরেও তো সব বেশ ঠিকই ছিল, কিন্তু এই নতুন বেটা হওয়ার পর যত কাণ্ড শুরু হলো যেন। যেদিন থেকে ওই নতুন বউ ঢুকেছে বাড়িতে সেই থেকে। হ্যাঁ, সেই থেকে বা আরো স্পষ্ট করে বলতে গেলে সেই দিনটা থেকেই হালদার বাড়ির বাতাসে ছড়িয়ে পড়েছে আতঙ্কময় অশান্তি। সে ঘরের প্রথম বউ ভিখারি বাড়ির মেয়ে নয়নতারা শাশুড়ি ননদের চক্ষু শুল ছিল, কিন্তু সে শুল তো আজ আর নেই। সে পাঠ তো কবেই চুকে বুকে গেছে। তার পাঠিয়ে নয়নতারার আত্মঘাতী হওয়ার কথা জানাতে সব ফেলে দিশেহারা হয়ে শেখর ছুটে আসে গ্রামে। সেই মুখাগ্নি করে নয়নতারার। তারপর 3 দিনে অপঘাতে মৃত্যুর কাজ মিটে যায়। এলোকেশী নকল কান্না কেঁদে বলেছিল, কি বলবো বলো কায়েত ঠাকুরজি, ছেলে আমার ঘরে থাকতো নেকো,
তাই বলে কি বউকে আমরা অযত্ন করেছি? হ্যাঁ, সে তো আমাদেরই বংশের নাতি আনতে যাচ্ছিল গো, আমাদেরই বংশের মাতি আনতে যাচ্ছিল। কিন্তু দুঃখের কথা কি বলি গা, ওমের রূপ যেমন ছিল তেমন ছিল দোষ, বুঝলে না? মাতার দোষ গো, মাতার দোষ। যখন তখন কান্নাকাটি ঝগড়াঝাটি করে বাড়ি মাথায় তুলতো একেবারে সে মেয়ে। আমি তো মা, তবুও তাকে মায়ের মতো আগলে আগলে রেখেছি এতদিন। কালকে অমন ঝড়জলে রেতে এসে যে একা ঘরে অমন কাণ্ড ঘটাবে তা কি করে বুঝবো বলো দিকি? হ্যাঁ, বিজলি তো কেঁদেই সারা। ও বড় দিদির মতো ছিল কি না? বিজলি তার মায়ের মতন সুঅভিনেত্রী নয়, তাই সবার সামনে সে মুখের ওপর থেকে আঁচলটা সরায়নি মোটেই। সবাই ভেবেছে ভাইয়ের বউয়ের শোকে সে নিশ্চয়ই মুখে আঁচল চেপে গুমড়ে গুমড়ে কাঁদছে। যা হোক, তাদের যে দুঃখ হয়নি তা শেখর মনে মনে জানত। নয়ন চলে যাওয়ার দুঃখটা তার আর তার বাবা মায়ের বুকে বড় লেগেছে। সেবারের মতন গ্রাম ছেড়ে শহরে চলে যায় শেখর। নয়নের বাবা মা মেয়ের শোকে ঘর অন্ধকার করে বসে থাকে। কিন্তু এই অবসরে বিজলি আর এলোকেশী ছুটে যায় শশীমুখীর বাড়ি। শেখর আর সন্ধ্যামণির বিয়ে হওয়ার কথা বহুকাল আগে থেকেই পাকা হয়ে আছে। মাঝখানে নয়ন নামের কাঁটাটা এসে পড়েছিল, তা সেই কাঁটা তো এখন আর নেই। এবার শুভ কাজ হতেই পারে। তা হলেও তাই। কার্তিক মাস পুরোতেই অগ্রহায়ণের প্রথম সপ্তাহে 4 হাত এক হয়ে গেল। সন্ধ্যামণি 20 ভরি সোনা নিয়ে নতুন বউ হয়ে এসে দাঁড়ালো হালদার বাড়ির দরজায়। আগের বারের মতোই এবারেও দুধে আলতার থালা এনেছিল বিজলি, কিন্তু তাতেই পা রেখে চমকে উঠল সন্ধ্যা। অস্ফুটে বলল, বাবা গো। এলোকেশী বলল, কি হয়েছে মা, কি হয়েছে? ও বাবা, পা যে আমার জ্বলে গেল। এই যে ফুটন্ত গরম দুধ। ফুটন্ত গরম দুধ? কিন্তু এ দুধ তো কেউ জাল দেয়নি কো, তবে গরম হলো কেমন করে? বিজলির মুখে কোনো কথা এলো না, মনে প্রশ্ন এলো শুধু। আর সেই সঙ্গেই বুকের ভেতরটা কেমন যেন একটা অকারণ ভয়ে শিরশির করে উঠল। যা হোক, তখনকার মতন মিটে গেল সব কোনো মতে। দিরাগমনের পর নতুন বউ সন্ধ্যামণিকে বাড়িতে রেখে শেখর চলে গেল শহরে। এলোকেশী আর বিজলিকে তখন দেখে কে? ভাইয়ের বিয়ের নমস্কারী শাড়ি, গয়না, বরপণ, যৌতুক সব মিলিয়ে তখন তাদের ভারী সুখের সময়। মুক্তিপদর মনে যদিও বিষণ্ণতা ছিল, নয়নতারাকে তিনি বোনের মতন দেখতেন। তার চলে যাওয়ার মাস দুয়েক কাটতে না কাটতেই আর এক নতুন মেয়ে বউ হয়ে এসে তার ঘর দখল করেছে। এ ব্যাপারটা মুক্তিপদর মনটা বেশ ভারী করে তুলেছিল, কিন্তু তিনি মুখে কিছু বলেননি। হালদার বাড়ির কর্ত্রী এলোকেশী আর তার ডান হাত বিজলি, সব কথা বলার মালিক তারাই। এভাবে বেশ কিছুদিন কাটল, কিন্তু সংসারে দিনে দিনে অশান্তি বাড়তে থাকলো। সবচেয়ে বড় সমস্যা হলো এলোকেশীর পোষা বিড়ালটা সন্ধ্যা বাড়িতে আসার পর থেকেই বেদমভাবে কেঁদে চলেছে। বিশেষত সন্ধ্যা হলেই তার কান্না যেন দ্বিগুণ বেড়ে যায়। তারপর যখন তখন ভরা পিল সুজের জ্বলতে থাকা প্রদীপ, হাওয়া নেই বাতাস নেই, দপ করে নিভে যায়। বিজলি একদিন খেতে বসেছে, জলের ঘটি নিয়ে বসা হয়নি। সেটা লক্ষ্য করে এসে নতুন বউকে বলল, বলি সন্ধ্যা, আমায় এক বাটি জল দিয়ে যা তো। সন্ধ্যামণি রান্নাঘরে ছিল। বড় ননদের ডাক শুনে তাড়াতাড়ি এক ঘটি ঠান্ডা জল নিয়ে এলো সে। কিন্তু বিজলি সেই জল খেতে গিয়ে শিউরে উঠল, তার জিভটা পুড়ে গেছে। সন্ধ্যা জিজ্ঞাসা করল, কি কি হয়েছে দিদি? উফ উফ, মাগো মাগো, গলা সব জ্বলে গেল। এই যে গরম জল, দুপুরবেলা ভাত খেতে বসে কি কেউ গরম জল খায়? গরম জল? আকাশ থেকে পড়ে সন্ধ্যা। সে তো এক্ষুনি ঘোড়া থেকে ঠান্ডা জল নিয়ে এসেছে, সে জল গরম হলো কেমন করে? ঘটিটা হাতে নিয়ে সন্ধ্যা নিজের গলায় জল ঢালল। না, গরম তো নয়। অঘ্রাণ মাসের শীত,
মাটির ঘড়ার রাখা জল তো কনকনে ঠান্ডা। সন্ধ্যা আমতা আমতা করে বলতে গেল, এ জল তো গরম নয় দিদি। বিজলির আকাশ ফাটা চিৎকারে ছুটে এলো এলোকেশী। গরম নয় তবে এই জল খেয়ে আমার জিভ পুড়ে গেল কেন? আমি কি বানিয়ে বানিয়ে মিছে কথা কইছি নাকি? এলোকেশী দেখলো তার মুখরা মেয়ে এবার নতুন বউয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। কিন্তু সন্ধ্যামণি তার সই শশীমুখীর মেয়ে, 20 ভরি সোনা নিয়ে এসেছে সে। নয়ন বউয়ের মতো এর সঙ্গে ঝগড়া করা তো যাবে না। এলোকেশী ব্যস্ত হয়ে পড়ল বিজলিকে সামলাতে। আচ্ছা আচ্ছা, হয়েছে, চুপ কর দিনি, চুপ কর এবার। তখনকার মতন চুপ তো করলো বিজলি, কিন্তু পরদিন থেকে এলোকেশী শুরু করলো চেঁচামেচি। ঠিক মাস 3 আগে খিদের জ্বালায় যেমন করে বন্ধ ঘরে নয়নতারা চেঁচিয়েছিল, তেমন চেঁচানি। কি হলো তা কেউ জানে না। স্বামী বাড়িতে থাকে না, শাশুড়ি আর বড় ননদকে নিয়েই নতুন বউয়ের সংসার। পঞ্চব্যঞ্জন রেঁধে বেড়ে সে শাশুড়ি আর বড় ননদকে যত্ন করে খাওয়ায়। কিন্তু খাওয়ালে কি হবে, তারা যে খেতে পারছে না কিছুতেই। খেতে বসলেই শরীরটা কেমন যেন গুলিয়ে উঠছে দুজনের। একসঙ্গে এমন অসুখ কেমন করে হলো তা বুঝতেই পারছে না কেউ। গরম ভাতে তরকারি মেখে একগাল মুখে তুলতে না তুলতেই হড়হড় করে বমি হয়ে যাচ্ছে সব। জলের গেলাস মুখে তুলতেই নাকে লাগছে আঁশটে গন্ধ। এমনকি খাঁটি দুধের পায়েস পর্যন্ত মুখে রুচ্ছে না কারোর। মাছ, মাংস, শাকসবজি, ভাত, রুটি, ফল, মিষ্টি, দুধ সবেতেই তাদের অরুচি। হঠাৎ রটে গেল সন্ধ্যা রাততে জানে না। কিছুদিন পর শেখর এলো শহর থেকে, মুক্তিপদও এলেন। মেয়ের বিয়ের 1 বছর না হলে তার শ্বশুরবাড়ি জলগ্রহণ করতে নেই। তবুও সেই দিন শশীমুখীও এলেন হালদার বাড়িতে। কিছু নাই খান, অন্তত চোখে তো দেখতে পারবেন যে তার মেয়ে কেমন গিন্নিপনা করছে। দুপুরবেলা দাওয়ায় আসন পাতা হলো। শেখর, মুক্তিপদ, বিজুলি, এলোকেশী সবাই একসঙ্গে বসলেন খেতে। শশীমুখীও খানিক দূরে একটা আসন পেতে বসলেন। সবার পাতে ভাত দিল সন্ধ্যামণি। তারপর মাছের মাথা দিয়ে ডাল, আলু, বেগুন ভাজা, শাক চচ্চড়ি, শুক্তো, মাছের ঝাল, আরো কত কি। মুক্তিপদ আর শেখর তৃপ্তি করে খাচ্ছেন। পাতের খাবার দেখে বিজুলি আর এলোকেশীর শরীর খারাপ করতে শুরু করেছে ততক্ষণে। ওদিকে উঠোনের ওপাশে বসে সমানে কেঁদে চলেছে বাড়ির মিনি বিড়ালটা। শশীমুখী সইকে বললেন, কি হলো লা এলোকেশী? কি হলো তোর? খাচ্ছিস নি যে বড়? হাতের ভাত অমন করি ফেলি রাখতে হয় নেকো, খেয়ে নে। ফেলে তো রাখতে চায় না এলোকেশীরা, কিন্তু খেতেই বা পারছে কোথায়? পেটটা যেন জ্বলে যাচ্ছে। বহুদিন ধরে না মেটা খিদের জ্বালায় নাড়িগুলো যেন পেটের মধ্যেই ছিঁড়ে পড়ছে। মাথাটা ঝনঝন করছে। বিড়ালটার কান্নায় মেজাজ চড়ে যাচ্ছে সপ্তমে। তার উপর চোখের সামনে এত এত খাবার দেখে জিভ লকলক করে উঠছে খাবার জন্য। একসঙ্গে তার আর বিজলির একই দশা, কিন্তু কিছুতেই খেতে পারছে না তারা। যতবারই গ্রাস তুলতে যাচ্ছে মুখে, ততবারই ভিতর থেকে গা পাক দিয়ে উঠছে। খাওয়া ছেড়ে উঠে এলো শেখর। কি হয়েছে মা? তোমার কি কষ্ট হচ্ছে? হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বাবা। খিদে লেগেছে, খিদের জ্বালায় একেবারে মরে যাচ্ছি বাবা। তা খাও না, এই তো খাও। বলে শেখরই একগাল ভাত তুলে মায়ের মুখে ধরল। আমি খাবো রে, না 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 বলে ছিটকে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে এলোকেশী। দিস না, আমি খাবো না, আমি পারবো না খেতে। কিন্তু তোমার যে খিদে পেয়েছে বললে। আমার খিদে পেয়েছে, কিন্তু আমি খেতে পারছি না, আমি খেতে পারবো না। মা গো, ঠিক পারবে, দেখি হা করো তো। মাকে ধরে জোর করে খাইয়ে দিতে গেল শেখর। তখনই শেখরের গায়েতেই হড়হড় করে বমি করে দিল এলোকেশী। মুক্তিপদও খাওয়া ছেড়ে উঠে পড়েছেন ততক্ষণে। তিনি বিজলির কাছে যেতেই বিজলিও উঠে পড়ে পালাতে পালাতে বলল, একদম না, একদম খাবার নিয়ে আসবে নেকো। আমি সহ্য করতে পারি না, আমার যে বমি উঠে আসে। খাবো নে আমি।
কিন্তু না খেয়ে তোমার শরীরটা তো শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ বসে গেছে। শোনো, একটু খেয়ে নাও, এদিকে এসো। এ তো যাবেই, আজ কতদিন খেতে পাইনি, খিদের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি জানো, আর সহ্য হচ্ছে নে গো, আর সহ্য হচ্ছে নে। বলেই হাউ হাউ করে কেঁদে ফেলল বিজলি। মুক্তিপদ শেখরকে বললেন, শেখর, একবার কবিরাজকে খবর দাও দেখি, এদের বোধহয় কোনো অসুখ করেছে। কবিরাজ মশাই এসে একবার দেখুন। নোংরা পাঞ্জাবিটা বদলে তখনই শেখর ছুটল কবিরাজ বাড়ি। বৃদ্ধ কবিরাজ নীলমণি ঘোষাল এসে মা মেয়ে দুজনেরই নাড়ি দেখলেন, বললেন, এনাদের শরীর দেখছি খুব দুর্বল, অনেকদিন ঠিক মতো খাবার জল কিছুই পড়েনি পেটে। এক্ষুনি এনাদের ভালো মতো পুষ্টিকর খাবার দাবার খাওয়াতে হবে, না হলে বড় অসুখে পড়ে যাবেন, বিপদ হবে তখন। আমার বাড়ি থেকে এক্ষুনি চাকরকে দিয়ে আমি পাচন পাঠিয়ে দিচ্ছি। বলে নীলমণি কবিরাজ তার পাওনা গন্ডা বুঝে নিয়ে বাড়ি চলে গেলেন। খানিক পর তার বাড়ির ছোকরা চাকর এসে পাচন দিয়ে গেল, কিন্তু সেই পাচনটুকুও খাওয়ানো গেল না রোগীদের। মা মেয়ে সবার নাগাল থেকে বাঁচার জন্য একটা ঘরে ঢুকে দরজায় খিল তুলে দিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা হলো, তারপর রাত। দরজা আর খোলে না কেউ। ওদিকে বিড়ালটা তখনও কেঁদে চলেছে সমানে। এবার তার কান্নার সাথে শব্দ মিলিয়ে কাঁদতে শুরু করলো এলোকেশী আর বিজলি। খিদের জ্বালায় জ্বলা কান্না। তাদের দরজায় কেউ বাইরে থেকে শিকল তুলে দেয়নি, তারা নিজের ইচ্ছেতেই দরজার ভেতর দিয়ে খিল তুলে দিয়েছে। তবুও তারা যেন সারা রাত অক্ষম আক্রোশে কেঁদে চলল। দরজা ধাক্কাতে থাকলো দুজনেই। কষ্ট হচ্ছে, শুনছো শুনছো তুমি, বড্ড কষ্ট হচ্ছে গো, আর পাচ্ছি না আমরা, বড় কষ্ট, আর পাচ্ছি না আমরা। ক্ষমা করো আমাদের, আমাদের অন্যায় হয়ে গিয়েছে, ভুল করেছি আমরা, শাস্তি দিও না, ক্ষমা করো আমাদের, দয়া করো আমাদের, দয়া করো। এইসব বলতে বলতে লাগাতার কেঁদেই চলল তারা। দরজার বাইরে শেখর এলো, মুক্তিপদ এলেন, সন্ধ্যাও এলো, শশীমুখীও এলেন, কিন্তু কারোর কোনো কথাই শুনল না এলোকেশী বা বিজলি। উল্টে বাইরের লোকগুলো শুনতে পেল অন্ধকার ঘরে বসে কার কাছে যেন নিজেদের করা অপরাধের জন্য ক্ষমা চাইছে মা মেয়ে। দয়া ভিক্ষা করছে তারা, আর সেই সঙ্গে কেঁদেই চলেছে। অসহ্য খিদের যন্ত্রণা সহ্য করতে না পারার অসহনীয় কান্না। ঘরের বাইরে থেকে ভারী অসহায় লাগে মানুষগুলোর, কিন্তু তারাই বা আর বন্ধ দরজার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। একটা সময় পর ক্লান্ত হয়ে তারাও সরে গেল যে যার ঘরে। সে রাতে আর হাঁড়ি চলল না, শুকনো চিড়েমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল সবাই। পরদিন সকালে ঘুম থেকে জেগে উঠে সবাই দেখল থেমে গেছে সব কান্না। বন্ধ করা ঘরের দরজা হাট করে খোলা। সবাই ছুটে গেল সেই ঘরে, আর গিয়েই যেন পাথর হয়ে গেল তারা। ঘরের ভিতর কড়ি কাঠ থেকে শাড়ির ফাঁস পেদে ঝুলছে এলোকেশী। হেলে পড়েছে ঘাড়, ঠিকরে বেরিয়ে এসেছে চোখের মণি, লম্বা জিভ ঝুলে পড়েছে। চোখের কোণ থেকে ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে জমা হয়েছে মেঝেতে সারা রাত ধরে। পায়ের তলায় একটা কাঠের চৌপায়া আড়াআড়ি পড়ে আছে। কখন হলো এইসব সর্বনাশ কারোর জানা নেই। কখন মরেছে এলোকেশী আর কখনই বা দরজার খিল খুলে বাইরে বেরিয়ে গেছে বিজলি, তা সবার অজানা। বাইরে বেরিয়ে বিজলি গেল কোথায়? মুক্তিপদ স্ত্রীর খোঁজে বাইরে বেরোলেন, কিন্তু খোঁজাখুঁজি সার। বাড়ি, খিড়কি, পুকুর, পানের বরজ, পথঘাট, কোথাও বিজলির চিহ্ন মাত্র নেই। এদিকে বেলা বাড়তে দুঃসংবাদ শুনে ছুটে এলো প্রতিবেশীরা। কড়িকাঠ থেকে মৃতদেহ নামিয়ে এলোকেশীকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে। সৎকার হলো তার। মায়ের মুখাগ্নি করল শেখর। তারপর 3 দিনে মিটে গেল অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ কাজ। আর 4 দিনের মাথাতেই বাড়ির উঠোনের একপাশে পড়ে থাকতে দেখা গেল সেই মেনি বিড়ালটার নিষ্প্রাণ দেহ।
বিড়ালটা এলোকেশির বড় ন্যাওটা ছিল তো, তাই বোধ হয়। যাই হোক, শশীমুখী আর এ বাড়িতে 1 মিনিটও রাখতে চাননি মেয়েকে। এই অনামুখ ভিটে ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া যায় ততই মঙ্গল। নিজেও বুঝেছেন, আর সেই সঙ্গে এই কথাটা বুঝিয়ে দিয়েছেন সবাইকে। তারই ফলস্বরূপ আজকাল হালদার বাড়ি পরিণত হয়েছে একটা পোড়ো বাড়িতে। সন্ধ্যামণি মায়ের সঙ্গে বাপের বাড়িতেই থাকে। শেখর শহর থেকে যখন আসে তখন সেখানেই ওঠে। সবই ঠিক আছে, শুধু মুক্তিপদ এখনও নিয়মিত স্ত্রীর খোঁজ চালিয়ে যাচ্ছেন। মুখরা হোক, বদমেজাজি হোক, যেমনই হোক, তবুও তো তার স্ত্রী। বিজলি দীর্ঘদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে পাগল হয়ে যে কোথায় চলে গেল তারই খোঁজ করছেন মুক্তিপদ। সেই সঙ্গে মাঝে মাঝে তার কানে বেজে ওঠে কতগুলো কথা। সেই রাতে বন্ধ ঘরে এলোকেশি আর বিজলি যে প্রলাপ বকেছিল তার মানে কি? কার কাছে ক্ষমা চাইছিল ওরা? কে দয়া করেনি ওদের? ওদের অপরাধ হয়েছে বলছিল না? কি সেই অপরাধ? মুক্তিপদ জানেন তার স্ত্রী আর শাশুড়ি নয়নতারার সঙ্গে অনেক অন্যায় করেছিল, অনেক কষ্ট তারা দিয়েছে তাকে নির্দয়ের মতো। তবে কি নয়নতারাই তার উপর হওয়া অত্যাচারের বদলা নিয়েছে? জানেন না মুক্তিপদ, কিন্তু আমরা জানি। হ্যাঁ, নয়নতারাই শাস্তি দিয়েছে এলোকেশিকে। গরিব ঘরের মেয়ে হওয়ার জন্য তার উপর যে অন্যায় করেছে শাশুড়ি আর ননদ, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তাদের দয়া করা যায় না, তারা দয়ার অযোগ্য। তাই তিলে তিলে কষ্ট দিয়ে শাস্তি দিয়েছে নয়নতারা। কষ্ট ভোগ শেষ হতেই এলোকেশি নিজেই নিজেকে মেরে ফেলেছে। যেমন নয়নতারা বাঁচার পথ নেই দেখে মরতে বাধ্য হয়েছিল নিজের গর্ভস্থ সন্তানকে হত্যা করতে, ঠিক সেই মরণ। কিন্তু এলোকেশি তো শাস্তি পেল, আর বিজলি, তার কি হবে? তারও তো সমান পাপ, শাস্তি তো তারও পাওনা আছে। হয়তো চোখের সামনে মাকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে মরতে দেখে অন্ধকার ঘরে অশরীরী নয়নতারার কষ্টমাখা অবয়ব দেখতে পেয়ে ভয়ে আতঙ্কে কোনো মতে দৌড় খুলে পালিয়ে গেছিল বিজলি। সেই থেকে সে হয়তো আজ পর্যন্ত পথে পথে ঘুরছে। খিদের জ্বালায় জ্বলছে পেট, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তবুও 1 ফোঁটা জল বা খাবার নিতে পারছে না তার শরীর। বইচিতলা ছাড়িয়ে বিজলি হয়তো ছুটছে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু ও তো বাঁচবে না। বাঁচার দিন ফুরিয়ে আসছে তার। মরণ ঘনিয়ে এলে বিজলিকেও আসতে হবে এই হালদার বাড়িতেই। ঢুকতে হবে ওই ঘরে, বন্ধ করতে হবে ঘরের দরজা, তারপর অন্ধকারে বসে কাঁদতে হবে, ঠিক নয়নতারার মতো। দয়া ভিক্ষা করবে, আবার ক্ষমা চাইবে বারবার, কিন্তু ক্ষমা পাবে না। শেষে খিদের জ্বালায় আধমরা হয়ে মাথা খারাপ হয়ে যাবে তার। খিদে, দারুণ খিদে, পেটের ভেতর নাড়িগুলো ছিঁড়ে পড়ছে। সহ্য করতে করতে একসময় আর পারবে না বিজলি। আসবে, ঠিক আসবে। একদিন তাকে আসতেই হবে, মরতেই হবে। দড়ি যে অপেক্ষা করছে তার জন্য, আর অপেক্ষা করছে নয়নতারা। বিজলি এসে তার চোখের সামনে খিদেতে ছটফট করতে করতে গলায় দড়ি বেঁধে মরবে। তবেই তৃপ্ত হবে নয়নতারার অতৃপ্ত খিদে। রাতের বৈঠকখানায় আজ শুনলেন সৌরভ মান্না ও তানিয়া দাসের লেখা নয়নতারার অতৃপ্ত খিদে। নয়নতারার চরিত্রে ইন্দ্রাণী, বিজলি ও তুষা, এলোকেশি ও শশীমুখীর চরিত্রে স্বাতী সরকার, সন্ধ্যামণি সুস্মিতা, শেখর রুদ্র, নীলমণি কবিরাজের চরিত্রে অভিষেক মহাজন, মুক্তিপদ ও গ্রামবাসীর চরিত্রে নিতু, ডিরেকশন অ্যান্ড সাউন্ড ডিজাইন নিতু, পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। শেষ হল সৌরভ মান্না ও তানিয়া দাসের লেখা নয়নতারার অতৃপ্ত খিদে।
সামনের সপ্তাহে শুক্রবার ঠিক রাত 9টায় আরও একটি নতুন গল্প নিয়ে আসবে রাতের বৈঠকখানা। ততক্ষণ আমাদের চ্যানেলের বাকি গল্পগুলো আপনি শুনে ফেলতে পারেন।